The convergence of price to intrinsic value. কনভার্জেন্স মানে হচ্ছে দুইটা জিনিস বা দুইটা আইডিয়া সাপোজ একটা জিনিসকেই বুঝাইলো, বা দুইটা ভিন্ন বস্তু একটা জিনিসকেই বুঝাইলো, বা দুইটা ভিন্ন আইডিয়া একটা জিনিসকেই বুঝাইলো, এই জিনিসগুলোকে বলতেছে কনভার্জেন্স। আর এখানে আমার কনভার্জেন্স অফ প্রাইস টু ইন্ট্রিনসিক ভ্যালু, প্রাইসটা কনভার্জেন্স হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে। আচ্ছা, দেখি সাপোজ বলতেছে কারেন্ট মার্কেট প্রাইস অফ এবিসি স্টক প্রাইস from example 18.1 is only 14 per share and the stock price is undervalued by 2 per share। বলতেছে স্টকের প্রাইস হচ্ছে 48 কিন্তু ভ্যালু হচ্ছে 50, তার মানে এটা 2 টাকা undervalued. In this case the expected rate of price appreciation depend on additional assumption, আরেকটা assumption এর উপর about the whether the discrepancy between intrinsic value and the market value will disappear and if so when। বলতেছে এই যে এর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে মার্কেট ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালুর মধ্যে, এই ডিসক্রিপেন্সিটা কি হবে কিনা, ডিসঅ্যাপিয়ার হবে না, হবে কিনা, এবং হইলে কখন হবে। বলতেছে এখন এটার জন্য একটা অ্যাজাম্পশন আছে যে ওয়ান ফেয়ারলি কমন অ্যাজাম্পশন ইজ দ্যাট discrepancy will never disappear and the market price will trend upward at a rate g forever। বলছে ডিসক্রিপেন্সি কখনো কি হবে না, এই যে পার্থক্যটা কখনো কি হবে না, ডিসঅ্যাপিয়ার হবে না, তার মার্কেট প্রাইস কি হবে, গ্রোথ রেটে বাড়তে থাকবে। এই দ্বারা বোঝাচ্ছে কি বিটুইন ডিসক্রিপেন্সি বিটুইন ইন্ট্রিনসিক ভ্যালু এন্ড মার্কেট প্রাইস অলসো উইল গ্রো এট দ্য সেম রেট। তার মানে এই ডিসক্রিপেন্সিটাও সেম রেটে গ্রো করতে থাকবে। এই যে সাপোজ বর্তমানে এই যে ভ্যালু হচ্ছে 2 টাকা বেশি দেখাচ্ছে, মানে 1 বছর পর তাহলে ভ্যালুটা হবে কত টাকা, ভ্যালুয়েশন করলে হবে 52 টাকা, আর আমি এটা করলে হবে 49.92, অর্থাৎ 2 টাকা থেকে 1.04% কি হয়েছে, গ্রোথ হয়েছে। Under this assumption, the expected holding period return will exceed the required rate because the dividend yield is higher than it would be if P0 are equal to B0। তাহলে আমার কি হবে এক্ষেত্রে, আমার হোল্ডিং পিরিয়ড রিটার্নটাও বেশি হবে। আচ্ছা, এই যে in our example the dividend yield would be 8.33% instead of 8 and expected holding period return হবে 12.33%। এটা কেন, কারণ এটা ধরার কথা ছিল 50 টাকার উপর, কিন্তু আমরা ধরতেছি 48 টাকার উপর, তার মানে আমার 0.33% বেড়ে গেছে, যে এর কারণে আমার টোটাল পার্সেন্টেজটাও বেড়ে গেছে। আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে কি এই যে মার্কেট প্রাইস আর ইন্ট্রিনসিক ভ্যালুর মধ্যে যে গ্যাপটা, সেটা ডিসঅ্যাপিয়ার হবে মানে ধীরে ধীরে বছর পর বছর। ইন দিস কেস উই উড হ্যাভ P1 ইকুয়াল B1। তার মানে আমরা তখন কি পাবো, যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তখন প্রাইস আর ভ্যালু সেম হয়ে যাবে। এই যে এখন বলতেছে যে যেহেতু প্রাইস আর কি সেম হবে, ভ্যালু সেম হবে, তার মানে আচ্ছা এটার উপর ধরলাম, তারপরে আচ্ছা, আর আমরা জানি যে কি, আচ্ছা সরি এখানে বলতেছে যে কি এই যে যে তাদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা ডিসঅ্যাপিয়ার হবে এই বছরের শেষে। এই বছরের শেষে মানে কি, মানে একটা আমি কি পাবো, ডিভিডেন্ড পাবো। এই যে ডিভিডেন্ডের উপর আমি যদি ইয়ে করি তাহলে আমার রিটার্ন হচ্ছে 0.833%। আবার আমার যেহেতু যে পার্থক্যটা আছে সেটাও যেহেতু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তাহলে আমার কি, তাহলে শেষ পর্যন্ত কি আবার এখানেও বাড়তেছে কত, এখানেও আমার কি হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত, 0.0833, মানে টোটাল হচ্ছে কত, 16.67%। The assumption of complete catch up to intrinsic value produce a much larger 1 year period. In future year, however, the stock price is expected to generate only fair rate of return। বলতেছে যে আসলে
মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা এক বছরে কি হয় না, ডিসপিয়ার হয় না, এটা আসলে আরো অনেক সময় নেয়। Many stock analysts assume that stock price will approach its intrinsic value gradually, মানে stock প্রাইসটা intrinsic ভ্যালুর দিকে যাবে গ্রাজুয়ালি। আচ্ছা, এখানে এক বছরে যখন ডিসপিয়ার হয়ে গেছিল তখন আমার হোল্ডিং পিরিয়ড রিটার্নটা কি 16.67% হয়ে গেছে, মানে কি আমার ইয়া থেকে বেশি হয়ে গেছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে বেশি। এই যে সরি মানে হ্যাঁ, ওটাও বলা যায়, আবার বলা যায় যে কি ডিসপিয়ার হবে না এরকম অ্যাজাম্পশনে যে রেটটা পাইছি সেটা থেকে বেশি হয়ে গেছে। বলতেছে স্টক অ্যানালিস্ট অ্যাজিউম করে যে স্টক প্রাইস গুলো অ্যাপ্রোচ করবে ইন্টেন্সিভ ভ্যালুর দিকে গ্রাজুয়ালি, ফর এক্সাম্পল ওভার এ 5 ইয়ার টাইম পিরিয়ড, হয়তো 5 বছর, হয়তো 10 বছর। মোট কথা ধীরে ধীরে কি হবে, ইন্টেন্সিভ ভ্যালুর দিকেই যাবে। তার মানে তাদের এক্সপেক্টেড 1 ইয়ার হোল্ডিং পিরিয়ড রিটার্নটা কতটুকু হবে, কতটুকুর মধ্যে 1 বছর থেকে যেহেতু বেশি সময় লাগতেছে, 1 বছর হইলে আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে 16.67%। আর যদি আমার কি না হয়, যদি দুইটা সমান না হয় তাহলে হচ্ছে 12.33%। আর যদি গ্রাজুয়ালি ধীরে ধীরে হয় তার মানে কি আমার হোল্ডিং পিরিয়ড রিটার্নটা এই দুইটার মাঝামাঝি থাকবে। আচ্ছা, স্টক প্রাইস আরেকটা হচ্ছে অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি। বলতেছে এটার জন্য তো প্রথমে দুইটা উদাহরণ নিই, দুইটা কোম্পানি, একটা হচ্ছে ক্যাশ কাউ ইনফরমেশন আর একটা হচ্ছে গ্রোথ প্রসপেক্ট। দুইটারে কামিং ইয়ারের এক্সপেক্টেড আর্নিং হচ্ছে 5 টাকা। আর দুইটা কোম্পানি কি করবে, তাদের সকল আর্নিং ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবে, মেনটেনিং এ পারপেচুয়াল ডিভিডেন্ড ফ্লো অফ টাকা 5 পার শেয়ার। কেন দিবে, কারণ তাদের তাদের বিগত বছরগুলোতে 5 টাকা করে দিচ্ছিল, ওই ইয়াটা ধারাবাহিকতাটা মেনটেন করতেছে। বলতেছে ইফ দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন রেট হয় 12.5%, মার্কেট ক্যাপিটালাইজেশন রেট বলতে বোঝাচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি 12.5% হয়, তাহলে কোম্পানিকে ভ্যালুয়েশন করলে এর ভ্যালু হবে 40 টাকা পার শেয়ার। এবং কোনো ফার্মে গ্রো করবে না, কারণ গ্রো কেন করবে না, কারণ তারা তাদের সকল যে আর্নিং গুলো আছে সেগুলো ডিভিডেন্ড হিসেবে পে করে দিচ্ছে এবং কোনোটাই কি করতেছে না, রিইনভেস্ট করতেছে না। ফার্মের গ্রোথ কখন হয়, যখন তারা তাদের আর্নিংস এর কিছু অংশ কি করে রিইনভেস্ট করে ফেলে। দুইটা কোম্পানির ক্যাপিটাল স্টক এর আর্নিং ক্যাপাসিটি উড রিমেন আনচেঞ্জড ওভার টাইম। তার মানে কি তাদের ক্যাপিটাল স্টক আর আর্নিং ক্যাপাসিটিও সবসময় কি আগের মতোই থাকবে। নেইদার আর্নিং নট ডিভিডেন্ড উড ইনক্রিজ। এখন বলতেছে নাও সাপোজ ওয়ান অফ দ্য ফার্ম, সাপোজ গ্রোথ প্রসপেক্ট যে ফার্মটা ছিল সেটা কি করতেছে, তারা যে রিটার্নটা জেনারেট করতেছে, মানে তারা ইনভেস্টমেন্টের উপর 15% রিটার্ন জেনারেট করতেছে, বা বলা যায় রিটার্ন অন ইকুইটি হচ্ছে 15%। আর তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 12.5%। তখন এই কোম্পানি যদি তাদের সবগুলা টাকা ডিভিডেন্ড হিসাবে পে করে দেয়, তাহলে এটা তাদের জন্য হবে বোকামি। বলতেছে এই গ্রোথ প্রসপেক্ট রিটেন অর ফ্লো ব্যাক সাম অফ ইটস আর্নিং ইনটু ইটস প্রফিটেবল প্রজেক্ট। বলতেছে এ যদি কি করে তার লাভের সবগুলো অংশ ডিভিডেন্ড হিসাবে না দেয়, কিছু অংশ আবার রিইনভেস্ট করে, তাইলে সে কি করতে পারবে, 15% রেট অফ রিটার্ন কি করতে পারবে, আর্ন করতে পারবে শেয়ার হোল্ডারদের জন্য। আর যদি সে কি করে সবগুলাই ডিভিডেন্ড হিসাবে দিয়ে দেয়, তাহলে সে কি এই রিটার্নটা জেনারেট করতে পারবে না। লিভিং shareholder to invest the dividend in other opportunity at an expected rate of only 12.5%। মানে বোঝাচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমি যদি অন্য কোনো জায়গায়ও ইনভেস্ট করি তাহলে এই 12.5%-এর বেশি কি করতে পারবো না, ইনভেস্ট করতে পারতেছি না। সো আমার এইখান থেকে এই জায়গায় ইনভেস্ট করে আমাকে মিনিমাম 12.5% কি করতে হবে, রিটার্ন জেনারেট করতে হবে। আচ্ছা, এখন কি করলো, সাপোজ দেয়ারফর দ্য গ্রোথ প্রসপেক্ট চুজেস এ লোয়ার ডিভিডেন্ড পে আউট রেশিও। লোয়ার ডিভিডেন্ড পে আউট রেশিও মানে হচ্ছে তারা তাদের আর্নিং এর 100% পেমেন্ট না করে আরো কম পেমেন্ট করবে। এই যে আগে 100% করতে, এখন করতেছে কত পার্সেন্ট, 40%। মেনটেনিং এ ফ্লো ব্যাক রেশিও। ফ্লো ব্যাক রেশিও মানে হচ্ছে তাদের আর্নিং এর যে অংশটা তারা আবার কি করতেছে, রিইনভেস্ট করতেছে। যেহেতু 40%
শেয়ার হোল্ডারদের দিয়ে দিচ্ছে, তাহলে বাকি আছে কত পার্সেন্ট? 60%। এই যে ফ্লোব্যাক রেশিও অলসো রেফার্ড এজ দ্য আর্নিং রিটেনশন রেশিও, এটাকে আবার বলে রিটেনশন রেশিও। আমরা সাধারণত রিটেনশন রেশিও নির্ণয় করি এভাবে, 1 মাইনাস হচ্ছে গিয়ে মানে যতটুকু ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে এই যে 40% দিয়ে দিচ্ছে, তাহলে আর আছে কত পার্সেন্ট? 60%। দ্য ডিভিডেন্ড অফ দ্য কোম্পানি, তাহলে তখন হয়ে যাবে যেহেতু 40%, 5 টাকা 40% হচ্ছে 2 টাকা। তখন বলতেছে শেয়ার প্রাইস কি আর তাহলে ফল করবে? না, এটার আনসার হচ্ছে না, শেয়ার প্রাইস ফল করবে না, শেয়ার প্রাইস আরো বৃদ্ধি পাবে। Although dividend initially fall under the earning reinvestment policy, subsequent growth in the asset of the firm because of reinvestment profit will generate growth in future dividend. এই যে যে টাকাটা আবার রিইনভেস্ট করা হচ্ছে সেগুলো আবার কি করবে প্রফিট জেনারেট করবে, যার ফলে কি আমরা ফিউচার ডিভিডেন্ডে আরো বেশি গ্রোথ দেখতে পারবো, যা রিফ্লেক্ট হবে কি আজকে দিনের প্রাইসে। সো শেয়ার প্রাইস কি করবে না? ফল করবে না। আচ্ছা, ফিগার 18.1 এ ইলাস্ট্রেট দ্যাট ডিভিডেন্ড স্ট্রিম, যেটা কেন কিভাবে করবে না এটার ক্যালকুলেশনটা আমরা পরে দেখতেছি, আগে কি হবে সেটা দেখি। বলতেছে illustrate that the dividend stream generated by growth prospect under the two dividend policy, a low investment rate plan allow the firm to pay higher initial dividend। এই যে কোনটা, এটা হচ্ছে লো ইনভেস্টমেন্ট, এটা প্রথমে কি করবে, তারা তাদের ইয়াটা বেশি পেমেন্ট করবে, ডিভিডেন্ডটা বেশি পেমেন্ট করবে, বাট রেজাল্টস ইন এ লোয়ার ডিভিডেন্ড গ্রোথ, কিন্তু তাদের ডিভিডেন্ড গ্রোথটা হবে কি অল্প। ইভেনচুয়ালি আবার যেগুলা কি হাই রিইনভেস্টমেন্ট রেট ইয়া করবে, তারা প্রথমত কি করবে, লো ডিভিডেন্ড পে করবে, তাদের কিন্তু তাদের গ্রোথটা হবে কি বেশি। এখন বলতেছে হাউ মাচ গ্রোথ উইল বি জেনারেটেড। এই যে আমরা যে গ্রোথ প্রসপেক্ট কোম্পানিটা দেখছি, সাপোজ তারা তাদের কি করলো, প্ল্যান্টেড ইকুইপমেন্টে কি করলো 100 মিলিয়ন কি করলো বিনিয়োগ করলো, সবগুলা থেকে নিচে কি থেকে ইকুইটি ফাইন্যান্সের থেকে, কারণ আমরা আরোই নিয়ে কাজ করতেছি, মানে আচ্ছা মানে রিটার্ন অন ইকুইটি ধরছি 15% আর কি, উইথ এ রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর ইকুইটি অফ 50%। যদি রিটার্ন অন ইকুইটি 15% হয়, তাহলে তাদের টোটাল রিটার্ন হবে কত? 100 মিলিয়নের উপর 15% হচ্ছে 15 মিলিয়ন, আর তাদের আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে ধরলাম 3 মিলিয়ন, তাহলে আর্নিং পার শেয়ার কত? 5 টাকা, একটু আগে যেটা আমরা 5 টাকা নিলাম সেটা। এখন সে কি করলো, এই 15 মিলিয়নের মধ্যে 60% আবার কি করে দিল, রিইনভেস্ট করে দিল। 60% কত? 9 মিলিয়ন। 9 মিলিয়ন। এই যে দেন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম অ্যাসেট উইল ইনক্রিজ, তখন এই ফার্মের ভ্যালু, ফার্মের অ্যাসেট গুলা বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? আর 9 মিলিয়ন বৃদ্ধি পাবে, মানে 9%। দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ইন অ্যাসেট ইজ দ্য রেট অ্যাট হুইচ ইনকাম ওয়াজ জেনারেটেড। এই যে ইনকাম যে হারে বাড়তেছে সেই হারে কি অ্যাসেট বাড়বে, টাইমস the flowback ratio into the flowback ratio which will be denoted as G as B। আচ্ছা, এই যে এটা কি বলতে চাচ্ছে, সাপোজ এই যে কত পার্সেন্ট, 15% বিনিয়োগ করতেছে, সরি রিটার্ন অন ইকুইটি হচ্ছে 15% আর বিনিয়োগ করছে 60%, তার মানে আমার যে গ্রোথটা হবে সেটা হচ্ছে 9%। ফর এ গিভেন ROE and flowback ratio the firm can grow at this rate independently। ফার্ম এটা তাহলে কি করতে পারবে, এই রেটে ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করতে পারবে। সো জি ইজ কল্ড সাস্টেনেবল গ্রোথ রেট। সো এই জিটাকে বলতেছি কি সাস্টেনেবল গ্রোথ রেট। এখন যদি স্টক প্রাইস যদি ইন্ট্রিনসিক ভ্যালু রিকোয়ার হয়, তাহলে ROE and payout ratio are consistent with long run capability of the firm, the stock should sell it। তাহলে স্টক গুলা কত টাকায় বিক্রি হবে, এই যে ভ্যালু বের করলাম 57.14 টাকা। এই যে when growth pursued a no growth policy and paid out all earning as dividend, তখন আমরা স্টকের প্রাইস পাইছি 40 টাকা, কিন্তু এখন পাইছি কত? 57.14। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ডিভিডেন্ড যদিও কম দিচ্ছে, কিন্তু গ্রোথের ফলে ও ফার্মের ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে। বলতেছে যখন গ্রোথ প্রসপেক্ট decide to reduce current dividend and reinvest some of its earning in new investment, is stock price increase হবে,
এই যে the stock price reflect the fact that the planned investment provide an expected rate of return greater than the required rate of return. In other words, opportunity have positive net present value and the value of the firm is rises by the NPV. এই যে NPV দ্বারা কি ফার্মের ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে। The net present value is also called the present value of growth opportunity. Therefore, we can think of the value of the firm as the sum of the value of asset already in place or the no growth value of the firm plus the net present value। আচ্ছা, তার মানে ফার্মের কি বলা যায়, ফার্মের ভ্যালুটা তাহলে এরকমও হইতে পারে নো গ্রোথে আমার ফার্মের ইয়াটা যত হবে তার সাথে গ্রোথ অপরচুনিটি প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি যোগ করলে আমরা পেয়ে যাবো কি ফার্মের যদি কি করে রিইনভেস্ট করে তাইলে ভ্যালুটা। তাহলে আমি যদি কি করি নো গ্রোথ হইলে আমার ভ্যালুটা হচ্ছে 40 টাকা যেটা আগে বের করছিলাম। এই যে এখানে আর তার গ্রোথ হইলে আরো বৃদ্ধি পাচ্ছে কত টাকা তাহলে 17.14 টাকা। এই যে এটা হচ্ছে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি। We know that in reality dividend card almost always are accompanied by drops in stock price। বলতেছি ডিভিডেন্ড কার্ডের ফলে আমরা জানি যে কি স্টক প্রাইসটা ড্রপ হয়। এখন তার মানে তাহলে কি আমাদের অ্যানালাইসিসের সাথে এই যে আমরা যে ইয়াটা পাইলাম রেজাল্টটা পাইলাম সেটা কি কন্ট্রাডিক্ট করে? এখন বলতেছে না, নট নেসেসারিলি। বলতেছে ডিভিডেন্ড কার্ড হচ্ছে একটা ব্যাড নিউজ অ্যাবাউট দ্য ফিউচার ফার্মের জন্য and it is new information এবং এটা একটা ফার্মের জন্য নিউ ইনফরমেশন। not the reduced dividend ফার্সি that is responsible for the stock price। আচ্ছা, ফার্সি শব্দের অর্থ হচ্ছে ইন্ট্রিনসিক্যালি বা মানে নিজে নিজে বুঝে যায় আর কি। not the reduced dividend that is responsible for the stock price রেসপন্সিবল বলতেছে কি স্টক প্রাইসের ডিক্লাইনের জন্য রেসপন্সিবল হচ্ছে ব্যাড নিউজ অ্যাবাউট দ্য ফিউচার প্রসপেক্ট অফ দ্য ফার্ম। কিন্তু এটা তো আমাদের জন্য আসলে ব্যাড নিউজ না, এটা তো আমাদের জন্য গুড নিউজ। স্টক প্রাইস কখন ডিক্লাইন করবে সেটাও আমরা একটু পরে দেখব। এই যে ফর এক্সাম্পল যখন জেপি মর্গান তার কোয়ার্টারলি ডিভিডেন্ড 38 সেন্টে নামাই ফেলছে, 38 সেন্ট থেকে 5 সেন্ট করে ফেলছে, এ শেয়ার ইন 2009 ইটস স্টক প্রাইস অ্যাকচুয়ালি ইনক্রিজ। তবু এর স্টক প্রাইস বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট? 5%। কেন বৃদ্ধি পেয়েছে? কারণ তারা তাদের শেয়ার হোল্ডার বা ইনভেস্টরদেরকে কনভিন্স করতে পারছে যে দ্য কার্ড উড কনজার্ভ ক্যাশ অ্যান্ড প্রিপেয়ার দ্য ফার্ম টু ওয়েদার দ্য ইমিনেন্ট রিসেশন। এই যে ফার্মকে কি রিসেশনের জন্য কি করতেছে? প্রিপেয়ার করতেছে। এরকম একটা আবার ওই কোভিড প্যান্ডামিকের সময় বোয়িংয়েও দেখা দিছে। সেখানে আবার কি হয়েছে স্টক প্রাইস ডিক্লাইন করছে in response to dividend card are really response to the information conveyed by the card। আচ্ছা, এখন বলতেছে it is important to recognize that the growth per se is not what investor desire। growth কি করে? enhance value only if growth value কে enhance করবে যদি only if it is achieved by investment in project with attractive profit অপরচুনিটি। তাহলে গ্রোথটা কখন হবে? গ্রোথের কারণে ভ্যালুটা তখনই বৃদ্ধি পাবে যদি তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে বেশি হয়। যে আমার এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ছিল কত পার্সেন্ট? 12.5 আর আমার রিটার্ন ইকুইটি ছিল 15%। এর কারণে কি ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। যদি বলতেছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর ওই যদি সেম হয় তাহলে আমার কি হবে? তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি আর এয়া কি হবে? সেমই হবে। সরি, তখন আমার কি হবে? ভ্যালুটা আগের মতোই থাকবে, 40 টাকাই থাকবে। ওই যে যেহেতু গ্রোথ অপরচুনিটি নাই তাহলে আমরা ওখানে জি এর জায়গায় জিরো বসাই দিলে আনসার আগেরটাই পেয়ে যাব। আচ্ছা, এখন এই যে এটার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। উইভ সিন দ্যাট ফলোইং এ জিরো গ্রোথ স্ট্র্যাটেজি B0 এন্ড G0 দ্য ভ্যালু অফ ক্যাশ কাউ উইল বি তখন কত থাকবে? 1.25 40 পার শেয়ার। এখন সাপোজ ক্যাশ কাউ
একটা কি করলো, আমাদের এখানে আরেকটা প্রতিষ্ঠান ছিল, সেটার নাম হচ্ছে ক্যাশ কাউ। সেটা ফ্লো ব্যাক রেশিও রাখার সিদ্ধান্ত নিছে 60%, রিটেনশন রেশিও, মানে 60%। সে আবার কি করবে, আবার তার এয়া জায়গায় ইনভেস্ট করে দিবে। কত, তাহলে কত টাকা, 60% ইনভেস্ট করলে তারা ডিভিডেন্ড দিবে 2 টাকা করে। আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে কত, 12.5। আর ওই প্রতিষ্ঠানের আমরা এই যে ক্যাশ কাউয়ের আর ওই হচ্ছে কত পার্সেন্ট, 12.5%। সো তার ক্যাশ কাউয়ের রিটার্ন অন ইকুইটি 12.5%। সে যদি কি করে 60% রিটেনশন রাখে, তাহলে গ্রোথ হচ্ছে কত, 7.5%। সো এখানে আমি দেখতেছি যে কি, ওই প্রতিষ্ঠানের রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে সেম। তার মানে এই ফার্মের ভ্যালুটা কি হবে না, বৃদ্ধি পাবে না। এই যে ক্যালকুলেশন করে দেখছি, ফার্মের ভ্যালু 40 টাকা থাকার কথা, 40 টাকায় আগেও ছিল, এখনো আছে। হুইচ ইজ নো ডিফারেন্ট ফ্রম নো গ্রোথ স্ট্র্যাটেজি। When cash cow reduce dividend to free fund for investment, it is generally generated only enough growth to কি maintain the stock price at this current level. আচ্ছা, এখন বলতেছে যে ওই কোম্পানি সাপোজ কি হলো, ওই কোম্পানির রিটার্ন অন ইকুইটি সাপোজ আরো কম, এই যে এখন 10% হয়ে গেল, তাহলে 10% হলে আমার গ্রোথ হলো 6%। আমি সেম কোম্পানিটা আবার ভ্যালুয়েশন করলে আমার কোম্পানির ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 22.22%। তার মানে ভ্যালুটা আরো কমে যাচ্ছে যখন রিটার্ন অন ইকুইটি কি থেকে কম, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থেকে কম। এবার হচ্ছে লাইফ সাইকেল এন্ড মাল্টি স্টেজ গ্রোথ মডেল। এতক্ষণ ধরে আমরা এই যে অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কনস্ট্যান্ট গ্রোথ মডেল ডিডিএম ফর্মুলা, আমরা এতক্ষণ ধরে অ্যাজিউম করছি যে কি ফার্ম গ্রো হবে কনস্ট্যান্ট রেটে। ইউ নিড টু রিমেম্বার দ্যাট ইট ইজ বেসড অন এ স্ট্রং সিম্পলিফাইং অ্যাজাম্পশন, এটা একটা অ্যাজাম্পশন ছিল, দ্যাট দ্য ডিভিডেন্ড গ্রোথ রেট উইল বি কনস্ট্যান্ট ফর এভার। ইনফ্যাক্ট ফার্মগুলা তার লাইফে বিভিন্ন কি যায়, বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যায়। ফার্স্ট দ্য লাইফ সাইকেল উইথ ভেরি ডিফারেন্ট ডিভিডেন্ড প্রোফাইল ইন ডিফারেন্ট ফেজেস। এই যে ইন আর্লি ইয়ার ফার্ম প্রতিষ্ঠানের শুরুর বছরগুলোতে তাদের প্রফিটেবল অপরচুনিটিটা বেশি থাকে। তারপর এই জন্য তারা কি করে, পে আউট রেশিও আর লো, পে আউট রেশিও লো মানে তারা কম টাকা ডিভিডেন্ড হিসাবে পে করে, কারণ তারা তাদের বেশি টাকা কি করে রিইনভেস্টমেন্ট করে। এই জন্য গ্রোথ গুলা হয় কি তখন বেশি। ফার্ম যখন মেচিউর হয়, প্রোডাকশন ক্যাপাসিটি সাফিসিয়েন্ট টু মিট মার্কেট ডিমান্ড, তখন কি হয়ে যায়, কম্পিটিটর ওই মার্কেটে চলে আসে, তখন অ্যাট্রাকটিভ অপরচুনিটি ফর ইনভেস্টমেন্ট কি হয়ে যায়, হার্ডার টু ফাইন্ড। এটা ইন দে এই ম্যাচিউর ফেজে তখন ইনভেস্টমেন্ট অপরচুনিটি কমে যায়, তখন আমাদের পে আউট রেশিও বেশি হয়ে যায়, আবার এর ফলে কি হয়, ডিভিডেন্ড গ্রোথটা কমে যায়। বলতেছে টেবিল 18.2 illustrate this pattern. It gives value line forecast of return on capital. ভ্যালু লাইনের কি করলো, আচ্ছা, it gives value line forecast of return on capital, dividend payout ratio and 3-year projected growth rate in earning per share for a sample of the farm included in the computer software industry versus those East Coast electric utilities. আচ্ছা, এই যে এখানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিনারিও দেখাইছে। বলতেছে এই যে এখানে সফটওয়্যার কোম্পানি হচ্ছে এগুলা, এগুলার গ্রোথ রেট এত, রিটার্ন অন ক্যাপিটালও বেশি, তার মানে কি এগুলার অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। আর এদের মিডিয়ান কি পাইছে যে কি, মিডিয়ান রিটার্ন অন ক্যাপিটাল হচ্ছে 20.8%, আর এগুলার হচ্ছে জাস্ট 6%। তার মানে তার ফার্মগুলা কি রেসপন্ডেড উইথ হাই ফ্লো ব্যাক রেশিও, মানে বেশি টাকা কি করতেছে, রিইনভেস্ট করতেছে।
এবং কিছু ফার্ম কোনো ডিভিডেন্ডে কি দেয় নাই এট অল। এই যে অ্যাডোবি সিস্টেম দেয় নাই, কিন্তু এই যে এগুলার দিছে, ঠিকই দিছে। দ্য হাই রিটার্ন অন ক্যাপিটাল অ্যান্ড হাই ফ্লো ব্যাক রেজাল্ট ইন, এর ফলে কি হয়েছে, গ্রোথ রেটটা বেশি দেখা যাচ্ছে। এই যে এরা কি পে আউট রেশিও কম, এই জন্য এদের গ্রোথ রেট বেশি, এদের পে আউট রেশিও বেশি, গ্রোথ রেট কম। দ্য মিডিয়ান প্রজেক্টেড গ্রোথ রেট অফ আর্নিং পার শেয়ার ইন দিস গ্রুপ হচ্ছে, এদের হচ্ছে 11.9%, আর এদের হচ্ছে কত, অনলি 6। ইন কন্ট্রাস্ট, এই যে এটা বললো, টু ভ্যালু কোম্পানি, টু ভ্যালু কোম্পানিজ উইথ টেম্পোরারিলি হাই গ্রোথ, এই যে এই কোম্পানিগুলোকে ইয়া করার জন্য অ্যানালিস্ট ইউজ এ মাল্টি স্টেজ ভার্সন অফ দ্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। মানে আগেরটাতে তো আমরা একটা স্টেজ দেখছি, আর সেটা জানছি যে কি ফার্মটা গ্রো করবে একটা কি কনস্ট্যান্ট রেটে, কিন্তু এখন আমরা বলতেছি যে কি, বলতেছে এখন মাল্টি স্টেজে কি হবে, গ্রোথ করবে। এক্সাম্পল হিসেবে নিলাম 2 স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, যেটাতে প্রথমে কি হবে, গ্রোথ রেট হাই হবে, পরবর্তীতে একটা সেটেল ডাউন হয়ে একটা সাস্টেনেবল রেটে চলে যাবে। দ্য কম্বাইন্ড প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড অ্যান্ড ইনিশিয়াল হাই গ্রোথ পিরিয়ড ইজ ক্যালকুলেটেড ফার্স্ট। বলতেছে প্রথমে আমরা হাই গ্রোথে যে ডিভিডেন্ড গুলো পাবো সেগুলোর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, তারপরে কি করব, ফার্ম যখন সেটেল হয়ে যাবে তখন আমরা সে সেটেল, যেহেতু সেটেল মানে কি স্টেবল রেটে পৌঁছে গেছে, তখন আমরা তার থেকে কনস্ট্যান্ট গ্রোথ রেটে এটার আসলে ভ্যালু কত সেটা নির্ণয় করব। এই দুইটাকে যোগ করে দিলে আমরা আসলে ফান্ডের বর্তমানে ভ্যালুটা কত সেই জিনিসটা পেয়ে যাব। এই যে লেটস ট্রাই দিস অ্যাপ্রোচ উইথ অ্যান অ্যাকচুয়াল ফার্ম। ফিগার 18.2 ইজ এ ভ্যালু লাইন ইনভেস্টমেন্ট সার্ভে রিপোর্ট অন টয়োটা। এই যে এটা টয়োটা, ইভেন দো দ্য ফার্ম ইজ বেসড অন জাপান। আচ্ছা, টয়োটা বেটা হচ্ছে এখানে এখানে এটার মধ্যে কি করছে, সাইড করা হয়েছে, মানে দিয়ে আমাদের টয়োটার বেটা দেখানো হয়েছে, রিসেন্ট রিসেন্ট স্টক প্রাইস দেখানো হয়েছে বি দ্বারা, পার শেয়ার ডিভিডেন্ড দেখানো হয়েছে সি দ্বারা, সি কোথায়, এই যে এখানে, তারপর আর ওই দেখানো হয়েছে ডি দ্বারা সেখানে, তারপরে ডিভিডেন্ড পে আউট রেশিও দেখাইছে ই দ্বারা। আচ্ছা, এই যে ভ্যালু লাইন প্রজেক্ট ফেয়ারলি রেপিড গ্রোথ ইন নিয়ার টার্ম। এই যে ভ্যালু লাইন প্রজেক্টটার with dividend increasing at about 7.6% per year, বলতেছে যে কি পার ইয়ার ফ্রম 4.45 ইন 2022, আর হচ্ছে গিয়ে 2025 এ সেটা হচ্ছে 5.55। তার ডিভিডেন্ড 2022 সালে ছিল 4.45, আর 25 সালে হয়েছে 5.55। আচ্ছা, বলতেছে দা গ্রোথ রেট ক্যান নট বি সাস্টেইনড ইনডিফিনিটলি। এখন আমরা অ্যাজিউম করতেছি কি গ্রোথ রেটটা সবসময় 7.6 এ থাকবে না। We can obtain dividend input for this initial period by using the explicit forecast for 2022 and 2025 and linear interpolation for this year between। আচ্ছা, এই যে এখন এই যে এখানে দেওয়া আছে 2022 সালে, তার মানে আমার শেয়ার প্রাইস ছিল 4.55, 2023 সালে 4.81, 2024 সালে 5.18, 2025 সালে 5.55। এখন অ্যাজিউম দ্যাট ডিভিডেন্ড গ্রোথ রেট লেভেল অফ ইন 2025, মানে 2025 সাল থেকে ডিভিডেন্ড গ্রোথ রেটটা কি থাকবে, স্টেবল থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখন বলতে উইথ এ গুড গেস ফর দ্যাট স্টেট গ্রোথ রেট, ভ্যালু লাইন ফোরকাস্টে ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে কত পার্সেন্ট, 34%। তখন তারা কি করলো, ফোরকাস্ট করলো যে তাদের পে আউট রেশিও হচ্ছে 34%, অ্যান্ড আর ওই হচ্ছে 9%। তাহলে তাদের লং টার্মে গ্রোথ কত, গ্রোথ হচ্ছে 5.94%। এটাকে আমরা ধরলাম রাউন্ড অফ করে 6% ধরলাম।
এখন যেহেতু আমার 2022 সালে ইয়ার ভ্যালু হচ্ছে, এখন ফার্মের ভ্যালুটা আসলে কিভাবে নির্ণয় করবো? তাহলে 2022 সালে যে প্রাইসটা সেটাকে আমি কি করলাম, প্রেজেন্ট ভ্যালু করবো। 2023 সালে যেটা সেটাকে প্রেজেন্ট ভ্যালু করবো, 2024 সালে যেটা সেটাকে প্রেজেন্ট ভ্যালু করবো। আর 2025 সাল থেকে আমরা বুঝবো যে কি এটা কনস্ট্যান্টলি কি করতে থাকবে, বৃদ্ধি পাইতে থাকবে। তার মানে 2000 এই যে 25 সাল থেকে কি হবে, 25 সালের এটার সাথে কি যুক্ত হবে, 25 সাল প্লাস প্রাইস, সেটাকে আমরা কি করবো, প্রেজেন্ট ভ্যালু করবো। এখন 25 সালে আমার ইয়া কত হচ্ছে 5.55, আর আমরা অ্যাজিউম করছি গ্রোথ হবে কত পার্সেন্ট, 6%। সো তাহলে আমি যদি এই ক্যালকুলেশনটা কমপ্লিট করি, তার মানে এখন আমার কিন্তু এখানেও কি জানা নাই, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন জানা নাই। তাহলে এটা আমি ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো কি, বর্তমানে এই পেয়ারটার কি ভ্যালু কত, 2021 সালে বসে এটার ভ্যালু কত। প্রথম দিকে একটা গ্রোথ রেট পাইছি, শেষের দিকে গ্রোথ রেটটা আরেকটা। এই যে মোট কথা প্রথম দিকে গ্রোথ রেটটা চেঞ্জিং, আর শেষের দিকে হচ্ছে একটা কি স্টেবল গ্রোথ রেট। এই যে হয় 2025, আচ্ছা এই যে 2025 সালে, তাহলে আমরা 25 সালে এসে এই জিনিসটা বা ফার্মের ভ্যালুটা কত, এখানে আছে কত 22, 23, 24, তার মানে আমাকে যোগ করতে হবে আর 25 সালের ভ্যালুটা। 25 সালের ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারবো, 26 সালের গ্রোথ ডিভাইডেড বাই কে মাইনাস জি। ফার্মের ভ্যালুয়েশনটা তো এইভাবেই করি। তো এটা ভ্যালু করলে আমি 25 সালে ভ্যালু কত সেটা পেয়ে যাব। 25 সালের ভ্যালুকে আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু করে 21 সালে নিয়ে আসবো। আর এগুলাকে তো সবগুলো 21 সালে নিয়ে আসলে আমি আসলে কি ফার্মের ভ্যালুটা নির্ণয় হয়ে যাবে। আচ্ছা এখানে বলতেছে এখন আমাদের কি লাগবে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন লাগবে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এই যে রিস্ক ফ্রি রেট হচ্ছে 2%, রিস্ক প্রিমিয়াম হচ্ছে 8%, আর হচ্ছে গিয়ে বেটা হচ্ছে 0.8। তাহলে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের হয়েছে 8.4%। আর আমি যদি এখন এটার ভ্যালুয়েশনটা করি, তাহলে আমার বের হচ্ছে কত, 193.83 টাকা। আর এখানে যে 245.13 টাকাটা বের হচ্ছে, এটা হচ্ছে 2025 সালে বসে ওই শেয়ারের ভবিষ্যৎ, মানে ওই শেয়ারের বর্তমান মূল্য 2025 সালে বসে। এখন আমরা ভ্যালুয়েশন করতেছি 2021 সালে বসে। তার মানে আমার 2025 সালে এটাকে প্রেজেন্ট ভ্যালু করতে হবে, 2024 সালেরটা করতে হবে, 23 সালেরটা করতে হবে, 22 সালেরটা করতে হবে। এগুলো সবগুলো আমি যখন প্রেজেন্ট ভ্যালু করতেছি, এই যে 8.4% রেটে আমি পাইছি 193.81 টাকা। এখন আমরা জানি যে টয়োটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কত, 152.23 টাকা, কিন্তু আমার ভ্যালুয়েশন বের হয়েছে 193.81 টাকা। তাহলে আওয়ার ইন্ট্রিনসিক ভ্যালু অ্যানালাইসিস ইন্ডিকেট দ্যাট স্টক ওয়াজ, তার মানে স্টকটা আন্ডার প্রাইস করা হয়েছে। তাহলে আমাদের উচিত কি, ওই আন্ডার প্রাইস শেয়ারটা আরো বেশি ক্রয় করা, হোল্ডিং বাড়ানো। এখন আমাদেরকে ওই বাড়ানোটা কি উচিত হবে, বলতেছে পারে, বাট বিফোর বেটিং দ্য ফার্ম স্টক টু কনসিডার হাউ মাস কনফিডেন্স ইউ শুড রিয়েলাইজ প্লেস ইন দিস এস্টিমেট। তবে এটা বাড়ানো যাবে, তবে আমাকে আগে আমার যে এস্টিমেট গুলা করছি সেগুলো আমার উপর, সেগুলোর উপর আমার কনফিডেন্স কতটুকু সেটা মাথায় রাখতে হবে। এই যে আমরা কি করছি, ডিভিডেন্ড কে গেস করছি, ডিসকাউন্ট রেট বের করছি, আলটিমেট গ্রোথ রেট অফ দিস ডিভিডেন্ড, এগুলোতে সবগুলো ফিউচারের জিনিস। তারপর আমরা এটাও অ্যাসিউম করছি তো ওটা কি করবে, ফলো এ টু স্টেজ গ্রোথ প্রসেস ফলো করবে। বলতেছে ইন প্র্যাকটিস দ্য গ্রোথ অফ ডিভিডেন্ড ক্যান ফ্লো মোর কমপ্লিকেটেড প্যাটার্ন, হয়তো আরো কমপ্লিকেটেড প্যাটার্ন ফলো করতে পারে। ইভেন স্মল এরর ইন দিস অ্যাপ্রক্সিমেশন কুড আপসেট এ কনক্লুশন, এবং সামান্য ভুলের ফলে আমার কি হতে পারে, আমার হয়তো লসও হইতে পারে। আচ্ছা, in particular it is clear that overwhelming portion of Toyota intrinsic value derives from the forecast 2025 sale price হয়েছে 245.13 টাকা। বলতেছে if that sales price overstated, so will be our estimate of intrinsic value। যদি এটা যদি বেশি হয় তাহলে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালুটাও বেশি ধরা হচ্ছে। and we have good reason to be skeptical, আমাদের সংশয় হওয়ার অনেকগুলো রিজন আছে। এই যে especially given a forecast terminal growth rate 6%, in the light of the fact that the long-term growth rate of US economy is typically estimated 2 to 3%,
It seems unlikely that any firm can grow independently as a such rate even in normal term. Moreover, even a small revision to this estimate can have large impact on the estimate of intrinsic value. সো আমাদের ইন্ট্রিনসিক ভ্যালুর উপর কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে, গ্রোথ রেটের উপর। বলতেছে যে এই যে নর্মালি ইউএসএ গ্রোথ রেট হচ্ছে 2% থেকে 3%। আচ্ছা, এখন বলতেছে ফর এক্সাম্পল সাপোজ দ্য অ্যাকচুয়াল গ্রোথ রেট ইন ফোর্স 2025 উইল বি 5%। সাপোজ আমরা আগে ধরছি 6%, এখন সাপোজ সেটা হয়ে গেল কত পার্সেন্ট, 5%। তখন আমি যদি এই ফার্ম, এই প্রতিষ্ঠানের ভ্যালুয়েশনটা করি, তখন আমার এই ফার্মের ইন্ট্রিনসিক ভ্যালু বের হয়েছে 140.42 টাকা, আর ফার্মের ভ্যালুটা ছিল 140.42, 148 টাকা। তার মানে আমি এখন বলতেছি কি টয়োটা ওভার প্রাইসড। বলতেছে উড ইউ বেট ইউর ক্যারিয়ার অন এ ফোরকাস্ট অফ দ্য ফার্স্ট 2025 গ্রোথ রেট? তাহলে তুমি কি তোমার ক্যারিয়ারটা এই 25 সালের গ্রোথ রেটের উপর কি করবা, ডিপেন্ড করবা বা বেট করবা? আচ্ছা, তার মানে গ্রোথ রেট ইম্পর্টেন্ট। The exercise highlight the importance of performance sensitivity analysis. Your valuation can be no better than your assumption. এই যে তাইলে কি করতে হবে আমাদের, সেন্সিটিভিটি অ্যানালাইজ করতে হবে। ভ্যালুয়েশন বেটার হবে না, অ্যাজাম্পশনস আর বেটার। ইউর ভ্যালুয়েশন ক্যান বি নো বেটার দেন ইউর অ্যাজাম্পশন। সেন্সিটিভিটি অ্যানালাইজ কি করবে, হাইলাইট দ্য ইনপুট দ্যাট নিড টু বি মোস্ট কেয়ারফুলি এক্সামিনড। আচ্ছা, বলতেছে আবার বলতে ফর এক্সাম্পল এই যে একটু চেঞ্জের কারণে আমার কি ইন্ট্রিনসিক ভ্যালুতে অনেক চেঞ্জ হচ্ছে। এখানে গ্রোথ ভ্যালু ইম্প্যাক্টটা বেশি বলতেছে, কারণ ডিভিডেন্ড ফোরকাস্টে যদি হালকা চেঞ্জ হয় এটার ইফেক্ট আসলে বেশি হবে না, স্মল ইফেক্ট পড়বে, কিন্তু গ্রোথের ইফেক্টটা কি বেশি। এখন বলতেছে মাল্টি স্টেজ, আমরা তো 2 স্টেজ দেখছি, এবার হচ্ছে 2 থেকেও যদি অধিক স্টেজে কি হয় গ্রোথটা সম্পূর্ণ হয়। তার 2 স্টেজ গ্রোথ মডেল that we just consider is a good start toward realism, but clearly we can do even better by allowing our valuation model bar to accommodate more flexible pattern of growth. আমরা যদি আরো এটাকে ফ্লেক্সিবল করি, তার মানে আরো বেশি গ্রোথ, আরো বেশি স্টেজ যুক্ত করি, বা গ্রোথ রেটটা আরো রিয়েলিস্টিক করি, তার মানে আমার ভ্যালুয়েশনটা কি আরো আরো অ্যাকুরেট হবে। Multiple growth model allow dividend to grow at several dividend rate as the firm mature. Multiple multi-stage growth মডেলের মাধ্যমে এই যে ডিভিডেন্ড গুলা কি ডিফারেন্ট রেটে গ্রো করে, সে অনুযায়ী কি করা হয়, ভ্যালুয়েশন করা হয়। এই যে এর মধ্যে একটা হচ্ছে 3 স্টেজ গ্রোথ মডেল। দে মে অ্যাজিউম অ্যান ইনিশিয়াল পিরিয়ড অফ হাই ডিভিডেন্ড গ্রোথ। তারা প্রথমে মনে করে কি প্রথম যে পিরিয়ডটা সেটাতে গ্রোথ রেট কি বেশি, আর ফাইনাল যে পিরিয়ডটা সেটাতে গ্রোথ রেটটা সাস্টেনেবল মানে স্টেবল, তারপর একটা নির্দিষ্ট থাকবে। আর একটা ট্রানজিশন পিরিয়ড থাকবে। ট্রানজিশন পিরিয়ড মানে হচ্ছে এমন একটা পিরিয়ড যেখানে ধীরে ধীরে গ্রোথটা কি হবে, হ্রাস পেতে থাকবে, হ্রাস পেয়ে একটা লেভেলে পৌঁছাবে, তারপর থেকে সেটা কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। এটা বলা যায় এরকম, প্রথমে প্রথমে এর এই জায়গায় আছে, তারপর কি হইলো, প্রথম দিকে বেশি, তারপর দিকে কম হইলো, তারপর দিকে আবার এভাবে স্টেবল চলতে থাকলো। During which dividend growth rate taper off from the initial rapid rate of the. This model are conceptually no harder to work with than a two-stage model, but they require many more calculation and বলতেছে এটা দুই বলতেছে অত কঠিন না, তবে এখানে আমাদের কি করতে হবে, মানে ক্যালকুলেশন গুলা করা আসলে জানালা, ওই জন্য আমরা কি করবো এক্সেলে আসলে কিভাবে করে সেই জিনিসটা দেখবো। এই যে স্প্রেডশিট 18.1 is an example of such model. Column B contain an input we have used for Toyota. এই যে কলাম বি এর মধ্যে দেয়া আছে যে ইনপুট গুলো ছিলাম, বেটা 8%, মার্কেটিং 8%, মোট কথা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 8.40, আর গ্রোথ রেট হচ্ছে 5%। তারপরে হচ্ছে কলাম ই হচ্ছে ডিভিডেন্ড ফোরকাস্ট। প্রথম বছর 4.45, তারপর বছর 4.81, তারপর বছর 5.18, তারপর বছর 5.5, তারপরে বছর 5.97, তার মানে গ্রোথ হয়েছে 7.64%। তারপরে বছর 6.41, তার মানে 7.38, তারপরে বছর 6.87, 7.11, 6.87, তখন গ্রোথ রেট ছিল 7.11। তার মানে এখানে দেখতেছি যে কি আমার গ্রোথ রেটটা কি হচ্ছে, এক ধীরে ধীরে কি হচ্ছে
কমতেছে। কত সাল পর্যন্ত কমতেছে? এই যে ট্রানজিশন পিরিয়ড পর্যন্ত। ট্রানজিশন পিরিয়ডটা হয়েছে 2037 সালে এসে, এরপর থেকে আমার গ্রোথ রেট হচ্ছে কত টাকা করে? গ্রোথ রেট হচ্ছে 5% করে। যে আর এটা হচ্ছে ইনভেস্টর ক্যাশ ফ্লো। ইনভেস্টর কোন সময় কোন ক্যাশ ফ্লোটা পাচ্ছে, এই যে এগুলা, এই যে এটা সমান সমান এটাই। আর শেষের বছর কি আমরা কি করলাম? শেষের বছর যদি ভ্যালুয়েশন করি তাহলে আমার ভ্যালুটা বের হবে কি? এটা এটা টার্মিনাল ভ্যালু, আর এটা হচ্ছে কি ডিভিডেন্ড, দুইটা যোগ করে দিলে আমি পাবো কি ইনভেস্টর ক্যাশ ফ্লো। আচ্ছা, এই যে তাহলে টার্মিনাল গ্রোথ রেট হচ্ছে 5, বাট উই নোটেড দিস রেট অফ সিন্স টু হাই টু বি সাস্টেনেবল পারপিচুইটি। এই যে আমরা এটাকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য লং রানে গ্রোথ রেট ধরছি 5%, বাট নাও ইজ দ্য ডিভিডেন্ড গ্রোথ ডিক্লাইন লিনিয়ারলি ইন ট্রানজিশন পিরিয়ড ফ্রম 7.6% থেকে ধীরে ধীরে কি হচ্ছে গ্রোথ রেটটা কমতেছে in the 3-year period ending in 2025 to an ultimate value of 5% in 2037। 2037 সালে একটা কি আলটিমেটলি কি হয়েছে, স্টেবল হয়ে গেছে 5%। এখন ইজ ডিভিডেন্ড ইন দ্য ট্রানজিশন পিরিয়ড ইজ দ্য প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড টাইম দ্যাট ইয়ার গ্রোথ রেট। তাহলে প্রত্যেক বছরের ডিভিডেন্ড মানে হচ্ছে কি, তার মানে এই ডিভিডেন্ড মানে পরবর্তী বছরের প্রত্যেক পরবর্তী বছরের ডিভিডেন্ড কি হবে, তার মানে এই বছরের ডিভিডেন্ড প্লাস পরবর্তী ট্রানজিশন পিরিয়ডে যে গ্রোথ রেটটা হয়েছে সেটা। 5.97 এর সাথে আমি যদি 1.0738 গুণ করে দিই তাহলে আমি পাবো কত? 6.41%। মানে এই গ্রোথের ফলে আমার ডিভিডেন্ড হয়েছে 6.41%। এখন হচ্ছে কি আমি এই প্রতিষ্ঠানটা এবার ভ্যালুয়েশন করব কিভাবে? এই যে তাহলে আমি কি করব, এটাকে প্রথম বছরের জন্য কি করব, the terminal value once the firm finally enter a constant growth stage is computed from the constant growth variable। এই যে ফাইনাল যে ভ্যালুটা এটা কনস্ট্যান্ট গ্রোথ মডেল ইউজ করে বের করা হয়েছে। তারপর আমরা কি করব, এই যে এগুলো সবগুলাকে কি করে দিব, প্রেজেন্ট ভ্যালু করে দিব। এটাকে 1 বছরের জন্য, এটাকে 2 বছর, এটা 3 বছর, এটা 4 বছর, শেষে যেটা আছে সেটাকে কি করে দিব, সেটা এটা কত বছর পর, 22 থেকে 37 মানে 15 বছর, এটাকে 15 বছরে ডিসকাউন্ট করে দিব। তাইলে আমি যে ভ্যালুটা পাবো 157। তাহলে স্টক প্রাইস হবে কত? 157। মোট কথা হচ্ছে আমার এগুলাকে প্রেজেন্ট ভ্যালু বের করলে 157ই বের হবে। এই যে তার মানে মাল্টিপল স্টেজ যখন থাকবে বা 3 স্টেজ গ্রোথ মডেল যখন থাকবে তখন ভ্যালুয়েশনটা এভাবেই করতে হবে।